আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে এসি আহমেদ স্যারের বইয়ের 6 থেকে 10 নম্বর ম্যাথ পারমুটেশন চ্যাপ্টারটার আমরা আজকে ইনশাল্লাহ সলভ করব। গত ক্লাসে আমরা 1 থেকে 5 করছিলাম, আজকে পরবর্তী 5টা অঙ্ক আমরা করব। তো চলো আমরা শুরু করি। প্রথম যে ম্যাথটা এখানে দেখো, এখানে বলা হয়েছে যে 1 2 3 5 6 7 অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে। এখানে প্রথমত এই যে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে, এই কথাটা কেন বলা হয়? এটা বলা হয় মূলত এই জিনিসটার জন্য যে, ধরা যাক আমাদের এখানে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। আমি এই 1কে যদি আমি একবার নিই, আমি দ্বিতীয়বার আমি 1 লিখতে পারবো না, অর্থাৎ একই জিনিস রিপিট হতে পারবে না, এই জিনিসটাই আসলে বোঝায়। তো প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে 5000 ও 6000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যায়। তো আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে, 5000 এবং 6000। তো 5000 এবং 6000-এর মধ্যবর্তী আমি যদি দেখতে চাই, তাহলে এই মধ্যবর্তী সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা হয় 5001 এবং শেষ সংখ্যাটা হয় 5999। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কিন্তু শেষ অঙ্ক যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই 5 হবে। তো এই জিনিসটা ফিক্স যে 5000 6000 মধ্যবর্তী যে কোনো সংখ্যা যদি আমি লিখতে চাই, তাহলে আমাদের শেষের অঙ্ক যেটা থাকবে সেটা অবশ্যই 5 হইতে হবে। তাহলে আমাকে এখানে কয়টা অঙ্ক দেওয়া আছে আমি যদি একটু আলাদা করে লিখি, 1 2 3 5 6 7। তো এর মধ্যে এই 5 তো অলরেডি ফিক্স, ওর পজিশনটা তো এই জায়গাতে ফিক্স, ও এখানেই বসবে। তাহলে 5কে কিন্তু আমরা চাইলে আহ, এককের, দশকের, শতকের ঘরে কিন্তু বিন্যস্ত করতে পারি না। তাহলে বিন্যস্ত হবে কারা? আমার এখানে ঘর সংখ্যা আছে 1 2 3, তিনটা। আর এই ঘর সংখ্যার জন্য অ্যাভেলেবল আছে কি 1 2 3 4 5, এই 5টা সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 5 ব্যতীত বাকি বাকি পাঁচটি অঙ্ক তিনটি ফাঁকা স্থানে বিন্যস্ত হতে পারে। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই পারমুটেশনের অঙ্ক হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো 5p3। এখন এটাকে যদি আমরা সলভ করি, তাহলে এটা হচ্ছে n এবং এটা হচ্ছে r। আমরা n এর মান দিয়ে জানি যে n হচ্ছে প্রথম উৎপাদক, এবং r দিয়ে বোঝায় যে আমাদের উৎপাদক সংখ্যা কত হবে। তাহলে প্রথম উৎপাদক 5, সেকেন্ড উৎপাদক হবে 5-এর থেকে 1 কম 4, থার্ড উৎপাদক হবে 4 থেকে 1 কম 3। তাহলে এই তিনটা উৎপাদক, কারণ r এর মান 3। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 4 5 20, 3 20 60, অর্থাৎ 60 ভাবে বা 60 উপায়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য রাইট আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার নেক্সট ম্যাথে যাই। তো 7-এর হচ্ছে দুইটা অঙ্ক দেওয়া আছে এখানে। তো প্রথম অঙ্কটা যদি আমরা একটু দেখি, যে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230। আচ্ছা, এখন আমি যদি একটু লিখি যে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। এখানে একটু খেয়াল করো, প্রথম কথা বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট, আবার সেকেন্ড কথা বলছে কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেই ধরনের অঙ্কগুলোর মধ্যে 0 দেওয়া থাকে সেই জায়গাতে কিন্তু এই কথাটা লেখা থাকে, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা বা অর্থপূর্ণ জোড় সংখ্যা। দেখো পরবর্তী ম্যাথে কিন্তু এখানেও 0 আছে, এখানেও কিন্তু অর্থপূর্ণ জোড় সংখ্যা এই কথাটা বলা আছে, এবং দুইটাই কিন্তু বোর্ডে প্রচুর আসে। এডমিশনে ওই ম্যাথটা অনেক বেশি আসে। কেন আসে? কারণ আমার যেহেতু 5 অঙ্কের সংখ্যা বলছে, আবার এখানে কি 5টা অঙ্ক দেওয়া আছে, 65230, 5টা। তাহলে 5 অঙ্ক যেহেতু করতে হবে, আমি একটা বক্স আঁকি যেখানে 5টা ঘর থাকবে।
তাহলে এটা হচ্ছে ঘর, 5টা অঙ্ক থাকবে। এখন যদি আমরা খেয়াল করি, যেহেতু এখানে বলছে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, তার মানে কি আমার এখানে বিজোড় কে আছে? এখানে 5 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা। তাহলে অবশ্যই এককের ঘরে 5 বসতে হবে অথবা 3 বসতে হবে। এটা কেন? এখন দেখো তো, আমরা যে কোনো বিজোড় সংখ্যা যদি লিখি, 3 অঙ্কের একটা বিজোড় সংখ্যা যদি লিখি আমি 167, বা 4 অঙ্কের যদি বিজোড় সংখ্যা যদি আমি লিখি তাহলে 2463। অর্থাৎ তুমি যতগুলো বিজোড় সংখ্যায় লেখো না কেন, তুমি সবসময় খেয়াল করবা যে এককের ঘরে কি থাকে? বিজোড় সংখ্যাটা থাকে। অর্থাৎ একটা সংখ্যা যত বড়ই হোক, তার এককের ঘরে বিজোড় সংখ্যা মানে সেই বিজোড় সংখ্যা। তাহলে আমার কি করতে হবে? আমাকে যে 5টা সংখ্যা দেওয়া হয়েছে এর মধ্যে বিজোড় সংখ্যা যেহেতু 5 আর 3, মানে বিজোড় অঙ্ক, তো এই বিজোড় অঙ্কগুলাই যদি হয় 5 বা 3, এদের যে কেউ যদি এককের স্থানে বসে তাহলে পুরো অঙ্কটাই, ইন্টায়ার অঙ্কটাই, মানে পুরো সংখ্যাটাই কিন্তু বিজোড় সংখ্যা হয়। তাহলে আমি বলতে পারি যে এককের স্থানে 5,3 কে বসানো যায় 5, আচ্ছা 5 মতো, এটা হচ্ছে 2p1 ইকুয়াল টু 2 ভাবে। এখন কেন 2p1 এটা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের কিন্তু এখানে যদি খেয়াল করো ফাঁকা স্থান একটা, কিন্তু এই ফাঁকা স্থানে বসার জন্য সংখ্যা 2টা, অর্থাৎ 2টি সংখ্যা একটি স্থানে কয়ভাবে বসতে পারে এটাই। ওকে, আশা করি এটা আমি বোঝাতে পারছি। তো আমাদের অঙ্কটা করার সুবিধার্থে ধরা যাক আমি ধরে নিচ্ছি যে আমি এককের স্থানে ধরা যাক আমি 5কে বসাইছি। তাহলে 5 বসাইলে আমার এখন তাহলে হাতে কে কে থাকে? সাপোজ আমি যদি 5কে বসাই থাকি তাহলে 6 থাকে, 2 থাকে, 3 থাকে এবং 0 থাকে। তাহলে এখন দেখো তো আমার বাকি 4টা অঙ্ক বাকি 4টা স্থানে কয়ভাবে বিন্যস্ত হতে পারে? আমরা লিখতে পারি যে বাকি 4টি অঙ্ক 4টি স্থানে বিন্যস্ত হয়। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন কেন 4 ফ্যাক্টোরিয়াল? কারণ এখানে জায়গাও 4টা, সংখ্যাও 4টা। তাহলে 4p4, এই জিনিসটাকে কিন্তু আমরা 4p4 বলতে পারি, যেটা কিনা 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি এখানে করি 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ 24 ভাবে। এতটুকু গেল। এখন কথা হচ্ছে যে বিন্যাসের এমন কোনো পর্যায়ে এটা কি হওয়া পসিবল না যে একদম লাস্টের ঘরে 0 বসলো? এটা কিন্তু অবশ্যই হওয়া পসিবল। এখন তোমরা আমাকে একটা কথা বলো, যদি আমি লিখি যে 0 6 3 2 5, এই সংখ্যাটা কি তুমি 5 অঙ্কের সংখ্যা বলবা নাকি 4 অঙ্কের সংখ্যা বলবা? তুমি অবশ্যই এটাকে 5 অঙ্কের সংখ্যা বলবা না, এটা 4 অঙ্কের সংখ্যা। কেন? কারণ লাস্টের ঘরে যদি 0 বসে, এই 0টা আসলে বসা না বসা একই কথা, এটা কিন্তু কোনো ভ্যালু অ্যাড করে না। সো আমরা পুরো বিন্যাসের মধ্যে যেসব ক্ষেত্রে এককের স্থানে বিজোড় বসবে, ধরো 5 বসলো বা এখানে 3ও বসতে পারে, কিন্তু শেষ অঙ্কে 0 বসবে, আমাদের কিন্তু এই বিন্যাসগুলোকে বাদ দিতে হবে। ওকে, তাহলে আমরা একটু এই কাজটা করি। এখানে একটা কথা আমাদের এডিশনে লিখতে হবে যে শেষ ঘরে 0 বা 0 বসতে পারবে না। বসতে পারবে না। কেন বসতে পারবে না আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের আসলে একটা পেজ অ্যাড করতে হবে। একটা পেজ অ্যাড করলাম। আচ্ছা, 0 বসতে পারবে না। তাহলে হচ্ছে আমি এখানে লিখি যে এককের স্থানে বিজোড় এবং শেষ ঘরে 0 বসে এমন
বিন্যাস সংখ্যা এমন বিন্যাস সংখ্যা কত বলতো? এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে এবং এই জিনিসটার জন্য এই অঙ্কটা একাডেমিক প্লাস এডমিশন উভয় ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। এখানে দেখো যে ধরা যাক, আমি বোঝার জন্য বলতেছি যে এটা হচ্ছে আমার 5 অঙ্কের এই সংখ্যা। ওকে, তো এটা হচ্ছে এখানে এই টোটাল 5টা ঘর। এখন আমার তাহলে কি হবে, এখানে 5ও বসতে পারে, 3ও বসতে পারে। আমি ধরা যাক আমি অঙ্কের সুবিধার্থে আমি এখানে 5 বসাইছি এবং একদম শেষ ঘরে কি বসছে, শূন্য বসছে। তাহলে এককের ঘরে 5 এবং শেষ ঘরে শূন্য যদি বসানো থাকে, তাহলে বাকি সংখ্যা কয়টা থাকে দেখো তো। এখানে আমাদের সংখ্যা কয়টা, অঙ্ক কয়টা ছিল টোটাল? আমরা যদি এখানে অঙ্কটা যদি দেখি, এই যে 1 2 3 4 5, 5টা ছিল। তাহলে এই 5টার মধ্যে কিন্তু আমি অলরেডি এই যে 0কেও কিন্তু বসাই ফেলছি, 5কেও বসাই ফেলছি। তাহলে আমার অঙ্ক থাকে কয়টা, 3টা, 6 2 3। আবার এখানে ফাঁকা স্থান কয়টা থাকে, 3টা। অর্থাৎ এখানে 3টি ঘরে বাকি 3টি অঙ্ক, বাকি 3টি অঙ্ক। তাহলে বাকি 3টি ঘরে 3টে অঙ্ক কয়ভাবে বসতে পারে, এখানে লিখতে পারি। তাহলে হচ্ছে এমন বিন্যাস সংখ্যা ইকুয়াল টু কি, দেখো আমি কিন্তু শেষ ঘরে 5কে বসাইছি এবং প্রথম ঘরে 0কে বসাইছি। তাহলে বাকি 3টা ঘরে 3টা সংখ্যা বসতে পারে, 3টা অঙ্ক বসতে পারে। 3p3 ইজ ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল, বা যে জিনিসটাকে আমরা জানি যে সে 6 ভাবে। ওকে, তার মানে এখন এখানে একটা ব্যাপার বোঝার আছে, এই 6 ভাবে কার জন্য, এই 6 ভাবে তখনই যখন আমাদের কিন্তু এককের ঘরে 5 আছে। আমি যদি এককের ঘরে 5-এর জায়গায় 3 নেই, তাহলে আরো 6 ভাবে আসবে না? তাহলে এই জিনিসটা কি হলো, টোটাল 12 ভাবে। ওকে, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে জিনিসটা আসলে কি হবে, এখানে কিন্তু আসলে 2 গুণ হবে। কারণ 5-এর জন্য মানে এককের ঘরে 5 থাকলে 6টা, আবার এককের ঘরে 3 থাকলেও 6টা। ওকে, তাহলে আমার এখানে এই জিনিসটা বোঝার জন্য আমি মূলত এই কথাটা একটু লিখছি। এখানে আমাদের লিখতে হবে কি, ইনটু 2। এখন এই 2 এর জায়গায় আমি আরেকভাবে জিনিসটা লিখতে পারি যে এই দুইটা অঙ্কটা এককের ঘরে কিন্তু যে 2p1 ইজ ইকুয়াল টু 2 এভাবে বসছিল। তাহলে আমি এই কথাটাকে এভাবে লিখতে পারি না যে 3p3 ইন্টু 2p1, বা এখানে হইতে পারে 6 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12 ভাবে, 12 ভাবে। তাহলে আমি কিন্তু টোটাল এমন কয়েকটা জিনিস পাইলাম যেখানে এককের ঘরে বিজোড় বসবে এবং শেষ ঘরে 0 বসবে। তাহলে আমার মোট বিন্যাস সংখ্যা থেকে কিন্তু এই জিনিসটা বাদ দিতে হবে। আমি এখানে কি পাইছি, এখানে আমরা পাইছিলাম যে এককের স্থানে 5 আর 3 বসে 2 ভাবে, আর হচ্ছে বাকি 4টা ঘরে 4টা সংখ্যা বসে 24 ভাবে। এখন এককের ঘরে তুমি এই দুইটাকে বসাইছো আর বাকি 4টা ঘরে 24 ভাবে বসাইছো। এই দুইটা কাজকে একটা একটার সাথে ডিপেন্ডেন্ট, একটা একটার উপর নির্ভরশীল। যখন একটা একটার উপর নির্ভরশীল ঘটনা থাকে তখন আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে সুতরাং মোট বিন্যাস সংখ্যা কি হবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে কেন গুণ করা হয়েছে, কেন যোগ করা হয়নি। এখানে খেয়াল করো, এই যে এখানে 24 আসছে, যে বাকি 4টি অঙ্ক 4টি স্থানে বসতে পারে 24, এটা কার জন্য আসছে, যখন তুমি এককের ঘরে 5 রাখছো। এককের ঘরে তো তুমি 3ও রাখতে পারতা, তাহলে ওই 3-এর জন্য আরো 24 আসবে না? তাহলে 24-এর সাথে 24 যোগ করলে 48 হয়, মানে 24 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 48। ব্যাপারটা এরকম হয়। এখন 24-এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে আসে কত, 28। এটা কি তাহলে রাইট আনসার হইলো? রাইট আনসার এটা হইলো না। তাহলে আমাদের মোট বিন্যস্ত সংখ্যা হবে কি, এখানে হবে হচ্ছে 24 ইন্টু 2। এবং এই টোটাল জিনিস থেকে কোনটা মাইনাস হবে, এই যে এই জিনিসটা মাইনাস হবে। কারণ এই 12টাতে কি ছিল, শেষ ঘরে 0 ছিল, যেটা কিনা আমাদের আসলে অ্যালাউড না। -12। ওকে, তাহলে কি 24 দুগুণে 48, 48 -12, 48 থেকে যদি আমরা -12 করি তাহলে কত থাকে, 36। এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং 7-এর 2 তোমরা অবশ্যই আনসারটা দিবে।
7-এর 2 তোমাদের জন্য থাকবে HW। তো যারা তোমরা HW পারবে তোমাদের মধ্যে ইনশাল্লাহ আমি প্রথম 3 জনকে আমি 20 টাকা রিচার্জ দিব। ওকে, এই একটা অঙ্ক আমি একটু পরে একটা অঙ্ক দিব। এটা একটা HW, 2টা অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই রিওয়ার্ডটা পাবে অবশ্যই। তাহলে 7-এর 2 একটা গেল, এবং এটা অবশ্যই ভিডিও পাবলিশ হওয়ার প্রথম 24 ঘন্টার মধ্যেই তোমাদের এই অঙ্কটা সলভ করে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল 7-এর 2, সরি 7-এর 2টা HW। 7-এর 2টা আমি আর করে দিব না। 7-এর 2, এটা আমি 7-এর এটা আরেকবার লিখে রাখছিলাম, এটা হচ্ছে 7-এর 2, এটা হচ্ছে HW। এবার যদি 8-এর, কারণ 7-এর 1 7-এর 2 এক্সাক্ট সেম অঙ্ক। 8-এর 1 যদি দেখি, ক্রিটিক্যাল শব্দটির সব অক্ষর ব্যবহার করে কতগুলো বিন্যাস সংখ্যা পাওয়া যায়। এখানে কিন্তু বইয়ের একটা ব্যাপার হচ্ছে কি, ওরা কিছু ছোট আর বড় এভাবে লিখছে। আসলে নর্মালি পরীক্ষাতে সবগুলো লেটারই বড় আসে, CRI, তারপর TICAL, ক্রিটিক্যাল। কারণ দেখো এখানে কিন্তু সি 2বার আছে, এখানে যদি খেয়াল করো, এটা একটা বড় হাতের সি, এটা একটা ছোট হাতের সি। এখন তুমি যদি সবগুলোকে বড় হাতে না লেখো, বড় হাতে ছোট হাতে যদি লেখো, তাহলে কিন্তু বড় হাতের সি আর ছোট হাতের সি কিন্তু আসলে আলাদা দুইটা জিনিস হয় না, মানে আলাদা দুইটা জিনিস হয়ে যায়, একই জিনিস হয় না। কিন্তু যখন সবগুলোই বড় হাতে লেখো, তখন দুইটা সি কিন্তু আসলে একই সি হয়। ওরা করছে আসলে ছোট হাতের দিয়ে, কিন্তু অঙ্ক করার টাইম আবার সবগুলোকে সেম ধরছে, সো ওটা ঝামেলা। তো ক্রিটিক্যাল শব্দটির সব অক্ষর ব্যবহার করে কতগুলো বিন্যাস পাওয়া যায়। আমাকে বর্ণ কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে 8টি বর্ণকে নিয়ে বিন্যাস সংখ্যা। কারণ এখানে একটা কথা বলা হয়েছে, 8টি বর্ণের সবগুলো অক্ষর নিতে হবে। তার মানে 8টা বর্ণ দেওয়া আছে, 8টা বর্ণকেই নিব। 8টি বর্ণকে নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে 8টি বর্ণকে নিয়ে যদি আমি বিন্যাস সংখ্যা বের করি, তাহলে কত হবে? আমরা জানি যে 8টা থেকে 8টাকেই নিব, এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই জিনিসটাকে আমি 8p8 না লিখে আমি ডিরেক্টলি লিখতে পারি, 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। 8, আচ্ছা সরি, এটাকে আমি লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল। এতটুকু গেল। এখন আমরা আরেকটা জিনিস জানি যে একই টাইপের দুইটা জিনিস যদি থাকে, যেমন এখানে একটা সি আছে, আবার এখানে একটা সি আছে, তাহলে এরকম যদি থাকে আমরা কি করব? সি 2বার আছে, তার মানে কি এর ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দেব। আবার যদি খেয়াল করি, এখানে কিন্তু আইও 2টা আছে, তাহলে আই 2টা থাকা মানে কি আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে আমাদেরকে। এরপর আর কোনোটা কি কমন যায় না? আর কোনোটা কমন যায় না। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি করি 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, আর এই 2 ফ্যাক্টোরিয়াল 2, 2 দুগুণে 4। তো বাকি অঙ্কটাও যদি করি, 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 ইন্টু 7 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত। তাহলে আমি একটু ক্যালকুলেটর করি। ভগ্নাংশের উপর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল এবং নিচে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে এটার আনসার হচ্ছে, ফ্যাক্টোরিয়াল যদি হয়, তাহলে এটার আনসার হবে 10080। এটাই হচ্ছে এটার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। 8-এর 2 আমার করে দিতে হবে, কারণ দুইটা আলাদা টাইপের অঙ্ক। স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ এই রিলেটেড আরেকটা হয় যে একত্রে না রেখে, একত্রে না রেখে, একত্রে না রেখে এবং পাশাপাশি না রেখে, দুইটা কিন্তু দুই টাইপের অঙ্ক। এবং এই বইয়ের সলিউশনের মধ্যেও এই জিনিসটা ভুল দেওয়া আছে, সো তোমাদের সঠিক আনসারটা জানা প্রয়োজন। আর যখন একত্রে রিলেটেড অঙ্ক আসবে তখন আমরা সেটা দেখবো। আপাতত পাশাপাশি না রেখে জিনিসটা আমরা একটু দেখি, যে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলি কত সংখ্যক উপায়ে সাজানো সম্ভব। এখন এখানে যেখানে স্বরবর্ণ বলা হয়েছে, এই যে স্বরবর্ণ, স্বরবর্ণ দিয়ে মূলত বোঝানো হয় ভাওয়েলগুলোকে, স্বরবর্ণ দিয়ে মূলত ভাওয়েলকে বোঝানো হয়। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেল লিখি, TRIANGLE,
ট্রায়াঙ্গেল। এখন তোমরা যদি এখানে খেয়াল করো যে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে, তার মানে আমি কি করতে হবে, আমার যে স্বরবর্ণগুলো আছে ওগুলোকে আমি একটু রিমুভ করি। অর্থাৎ স্বরবর্ণ আছে আই, আইটাকে আমি একটু সরাই দেই, এ আছে এটাকেও আমি সরাই দিলাম, এবং লাস্টে ই আছে, ইটাকেও আমি একটু সরাই দিলাম। তাহলে বাদ বাকি যারা আছে ওদেরকে আমি একটু পাশাপাশি রাখলাম। ওকে, একটু গ্যাপে গ্যাপে রাখি, প্রত্যেকটাকে একটু গ্যাপে গ্যাপে রেখে। আচ্ছা, এখন কি বলছে, ট্রায়াঙ্গেল শব্দটি অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়, পাশাপাশি না রেখে। মানে তুমি তুমি যদি এখানে একটা কাজ করো, ধরা যাক তুমি যদি এই আইটাকে নিয়ে যদি টি আর আর এর মাঝখানে বসাও, সরি, ধরা যাক তুমি যদি টি আর আর এর মাঝখানে বসাও, তারপর এটাকে যদি এই জায়গাতে বসাও, অর্থাৎ বিজোড় যে, সরি বিজোড় না, ব্যঞ্জন বর্ণগুলোর মাঝখানে মাঝখানে যদি তুমি স্বরবর্ণগুলোকে বসাও, তাহলে কি আর স্বরবর্ণগুলো বা ভাওয়েলগুলোকে একসাথে বসতে পারবে? বসতে পারবে না। ইটাকে যদি আমি এখন নিয়ে এখানে বসাই দিই, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মাঝখানে মাঝখানে আমাদের বসাইতে হবে, তাহলেও কিন্তু এই ওরা পাশাপাশি থাকে না। আবার আরেকটা কাজ করা যায়, ধরা যাক তুমি আইটাকে এখানে বসাইছো, কিন্তু তুমি ইটাকে কি করলা, এই শেষ ঘরে বসাইলা, মানে এল এর পরে ই বসাইলা। আবার এটাকে করলে কি, তুমি টি এর আগে বসাইলা, তাহলেও কি ওরা পাশাপাশি বসছে? ওরা কিন্তু পাশাপাশি বসানি। তাহলে এখান থেকে আমি আসলে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে, একটু ওয়াইফাইটা অফ করি। এখানে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমাদের স্বর ব্যঞ্জন বর্ণগুলোর মাঝখানে একটা, দুইটা, তিনটা, চারটা ঘর, এবং সামনে এবং পিছনে আরো দুইটা ঘর, ছয়টা ঘর। আমার ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কিন্তু 1 2 3 4 5, অর্থাৎ 5টা ব্যঞ্জন বর্ণের জন্য আমার ফাঁকা স্থান 6টা। তো আমি এখানে লিখি যে 5টি ব্যঞ্জন বর্ণের মাঝে ফাঁকা স্থান হচ্ছে 5টি, এবং, আচ্ছা 5টি না তো, সরি, 1 2 3 4, 1 2 3 4, 4টি, সরি, 4টি, এবং প্রথমে এবং শেষে, প্রথমে এবং শেষে 2টি, তাহলে মোট কত? মোট হচ্ছে 6টি, মোট 6টি। তাহলে মোট 6টা ফাঁকা স্থান। এখন এই 6টা ফাঁকা স্থানের মধ্যেই যদি আমি কোনোভাবে আই এ ই এদেরকে বসাতে পারি, তাহলে কি সেটা আমার কি হবে? তারা পাশাপাশি বসবে না, রাইট? তাহলে আমি এখানে লিখতে পারি যে 6টি ফাঁকা স্থানে 3টি স্বরবর্ণ, অর্থাৎ আই এ এ, 3টি স্বরবর্ণ বসানো যায়। কি হবে? 6টা ফাঁকা স্থান 6p3, 6p3 মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4, অর্থাৎ 5 6 30, 3 4 12, 120, 120 ভাবে। তাহলে আমি 6টা ফাঁকা স্থানের মধ্যে কিন্তু আমি 3টা স্বরবর্ণকে বসালাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে টি আর এন জি এল ওরা তো এখনো বিন্যস্ত হয়নি, তাহলে 5টা বর্ণ ওরা নিজেদের মধ্যে আবার বিন্যস্ত হইতে পারবে। তাহলে এই কথাটাও কিন্তু আমার এখানে লিখতে হবে, যে এক্ষেত্রে আমি লিখি 5টি ব্যঞ্জন নিজেদের মাঝে বিন্যস্ত হয়, 5টি ব্যঞ্জন নিজেদের মাঝে বিন্যস্ত হয় 5 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে কি বলা যায়,
5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 4 5 20, 3 20 60, 6 দুগুণে 12, 120, 120 ভাবে। তাহলে ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে 120 ভাবে, আবার স্বরবর্ণগুলো বাকি তিনটা ফাঁকা স্থানে 120 ভাবে। তাহলে কি হবে? সুতরাং মোট বিন্যাসটা কি? দুইটা গুণ হবে, কারণ দুইটা পরস্পর নির্ভরশীল। মোট বিন্যাস হচ্ছে 120 ইন্টু 120। এখন তোমরা যদি ক্যালকুলেটরের মধ্যে 120 ইন্টু 120 করো, তাহলে কত আসে? এটা 14400। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। আশা করি আমি তোমাদেরকে অঙ্কটা বোঝাতে পারছি। তাহলে আমাদের জন্য এখন 9 আর 10 দুইটা অঙ্ক থাকে। এবার যদি আমরা 9 নম্বর অঙ্কটা যদি দেখি, তাহলে 9-এর 1-এ কি বলা হয়েছে? সেকেন্ড শব্দটির অক্ষরগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থানে থাকে। অর্থাৎ এখানে যদি আমি একটু লিখি, দেখো এখানে সব ছোট হাতে দিছে, বাট আমরা বড় আকারে লিখবো আর কি। অঙ্কে বড় আকারে দেওয়া থাকে, বড় হাতের অঙ্ক SECOND। এখন এই সেকেন্ডের মধ্যে আমাদের দেখতে হবে স্বরবর্ণ কারা কারা। যারা স্বরবর্ণ তাদের উপর আমি ভাওয়েল দিই, অর্থাৎ ই স্বরবর্ণ, ও স্বরবর্ণ, এই দুইটা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট কে কে? বাকি যারা আছে তারাই কনসোনেন্ট। তাহলে এখানে কি বলছে যে একটা স্বরবর্ণ নিব, এই যে একটা স্বরবর্ণ নিব আর দুইটা ব্যঞ্জন বর্ণ নিব। তো তাহলে আমার টোটাল কয়টা হয়? 3টা হয়। আমি যদি তিনটা বর্ণের জন্য যদি করি, তাহলে একটু দেখতে হবে যে এখানে বলা হয়েছে যে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থানে থাকে। তাহলে এই মধ্যস্থানের মধ্যে অবশ্যই ভাওয়েল বসবে এবং প্রথম এবং শেষে কি বসবে? কনসোনেন্ট বসবে। ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারি যে ভাওয়েল আছে কয়টা? 2টা। তাহলে 2টি ভাওয়েল, বা তোমরা স্বরবর্ণ লিখতে পারো, 2টি ভাওয়েল মধ্যস্থানে একটি মধ্যস্থানে বা একটি স্থানে বসতে পারে ইকুয়াল টু 2p1 বা 2 ভাবে। তাহলে 2p1 বা 2 ভাবে। তাহলে বাকি দুইটা ঘরের মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণ কে কে আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের লিখতে হবে যে বাকি 4টি ব্যঞ্জন বর্ণ, বাকি 4টি ব্যঞ্জন 2টি ফাঁকা স্থানে বসতে পারে। বাকি 4টি ব্যঞ্জন বর্ণ 2টি ফাঁকা স্থানে বসতে পারে 4p2 ইকুয়াল টু 4 ইন্টু 3, অর্থাৎ 3 4 12, 12 ভাবে। তাহলে ব্যঞ্জন বর্ণ বিন্যস্ত হবে, স্বরবর্ণ বিন্যস্ত হবে, এবং দুইটা মিলেই কিন্তু আমরা মোট বিন্যস্ত সংখ্যা বা এরকম জিনিস পাবো। ঠিক আছে? তাহলে আমরা যদি করি যে সুতরাং মোট বিন্যস্ত সংখ্যা হবে 12 ইন্টু 2। যখন দুইটা জিনিস পরস্পর নির্ভরশীল হয়, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ বিন্যস্ত হবে, স্বরবর্ণ বিন্যস্ত হবে, এবং সকলের একসাথে করার মাধ্যমে কিন্তু মোট বিন্যস্ত সংখ্যাটা আসবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই দুইটা জিনিসকে গুণ করতে হবে, যোগ করবো না আমরা। তাহলে 12 দুগুণে 24। ওকে, 24। আমি আশা করি বোঝাতে পারছি। এরপরের অঙ্কটা অর্থাৎ 9-এর 2 আমরা যদি দেখি, মিলিনিয়াম শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায়, এদের মধ্যে কতগুলিতে প্রথমে ও শেষে এম থাকবে। এটা খুবই মজার একটা অঙ্ক, এটা খুবই শর্টে আমি করব। এখানে যদি আমরা দেখি মিলেনিয়াম, দেখো তোমরা বুঝতেই পারতেছো এখানে প্রথমে ও শেষে এম থাকবে, অর্থাৎ এখানে প্রথম ঘরে এবং শেষের ঘরে এম কিন্তু অলরেডি বসা আছে, সো এটা কিন্তু বিন্যস্ত হবে না।
ওকে, তাহলে মাঝের যে অংশগুলো আছে, মাঝের অঙ্কগুলোকে যদি আমি একটু দেখি, যে আই একটা, তারপর আই ডাবল এল তিনটা, তারপর ই ডাবল এন আরও তিনটা, ছয়টা, আই ইউ, তাহলে টোটাল 8টা। তাহলে বাকি 8টা বর্ণ বিন্যস্ত হবে কি 8 ফ্যাক্টোরিয়াল ভাবে। এখন এই 8টার মধ্যে এখানে দেখতে হবে এল কয়টা আছে। এল আছে 2টা, তারপর এখানে আই কয়টা আছে, আইও আছে 2টা, তারপর এখানে তোমরা দেখতে পারতেছো এনও আছে 2টা, তাহলে আই 2টা। এরপরে বাকি হচ্ছে ইউ আর ই একটা একটা করে। তাহলে একই জাতীয় যদি 2টা করে থাকে, মানে একই জাতীয় যদি থাকে, তাহলে 2টা এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2টা আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2টা এন এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট আনসার কত আসে আমরা যদি এখানে করতে যাই, আমাদের আনসার তাহলে আসে, আমি যদি একটু ক্যালকুলেটর করার চেষ্টা করি, উপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটাতে টোটাল আনসার যেটা আসে সেটা হচ্ছে 5040। আশা করি 9-2 তোমরা ইজিলি পারবা এবং বুঝতে পারছো। তাহলে লাস্ট যে অঙ্কটা সেটাই তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যে পোস্টেজ শব্দটির অক্ষরগুলি কত রকমের সাজানো যায় যেন স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করে। আমাকে কি কি দেওয়া আছে এটা একটু দেখতে হবে। পি ও এস টি এ জি ই, পোস্টেজ। পোস্টেজ শব্দটির অক্ষরগুলিকে কত রকমের সাজানো যায় স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করে। এখন জোড় স্থান মানে কি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা বর্ণের মধ্যে জোড় স্থান কে কে আছে, 1টা 2টা 3টা। তাহলে এখানে প্রথম কথা লিখি যে 7টি বর্ণে জোড় স্থান 3টি, জোড় স্থান 3টি। তোমরা চাইলে ডান পাশ থেকেও যদি কাউন্ট করো তাহলে তো অবশ্যই 3টাই আসবে, জোড় স্থান 3টি। তাহলে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে এবং স্বরবর্ণ শব্দটির অক্ষরগুলি কত প্রকারের সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলি একত্র থাকবে। আচ্ছা, দুইটা আলাদা কোশ্চেন। ফার্স্ট আমরা স্বরবর্ণটির জোড় স্থান দখল করে এটা করি। আমার স্বরবর্ণ আসলে কে কে আছে, ভাওয়েল কে কে আছে, ও হচ্ছে ভাওয়েল, তারপর হচ্ছে এ ভাওয়েল এবং ই ভাওয়েল। তাহলে ভাওয়েল 3টা। তাহলে এখানে আমি বলতে পারি যে 3টি স্বরবর্ণ 3টি জোড় স্থানে বসে, 3টি জোড় স্থানে বসে 3 ফ্যাক্টোরিয়াল বা 6 ভাবে গেল প্রথম কথা। এরপর আমরা যদি একটু খেয়াল করি তাহলে বাকি স্থান কয়টা থাকে, 4টা থাকে, এবং ওই 4টার জন্য এখানে যদি একটু খেয়াল করি যে দেখো 1 2 3 4 এই 4টা বিজোড় স্থান থাকে, এবং এই 4টা বিজোড় স্থানে বসার জন্য 1 2 3 4 এই 4টা ব্যঞ্জন বর্ণ থাকবে। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা কালিতে যদি লিখি যে 4টি ব্যঞ্জন বাকি 4টি স্থানে, অর্থাৎ বাকি 4টি বিজোড় স্থান, তাই না, বাকি 4টি স্থানে বসে 4টা ব্যঞ্জন 4টা স্থানে বসবে অবশ্যই 4 ফ্যাক্টোরিয়াল ভাবে, বা হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুগুণে 6, 4 6 24, 24 ভাবে। তাহলে এক্ষেত্রে মোট বিন্যস্ত সংখ্যা কি হবে, আমি একটু এই জিনিসটাকে উঠাই, সরি, এই জিনিসটাকে যদি উঠাই তাহলে এখানে হবে হচ্ছে, সুতরাং বিন্যস্ত সংখ্যা হবে 24 ইন্টু 4, 4 4 16, হাতে 1, 4 দুগুণে 8 আর 9, 4 24 96। তাহলে এটা কিন্তু প্রথম অংশটা গেল। দ্বিতীয় অংশটা যদি দেখি, শব্দের অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলি একত্রে থাকবে। এখানে ব্যঞ্জন বর্ণ কে কে আছে একটু দেখো তো, পি এস টি জি, তো একত্রে থাকবে মানে ওরা সবসময় একসাথেই থাকবে। তাহলে পি এস টি জি, ওদের সবসময় একত্রে তুমি একটা বর্ণ চিন্তা করবা। আর বাকি যারা আছে, বাকি কে কে আছে, বাকি 3টা ভাওয়েল আছে, ও আছে, এ আছে, তারপর হচ্ছে ই আছে,
বাকি ৩টা ভাওয়েল আছে। এখন আমি এই যে ৪টা ব্যঞ্জন বর্ণ ওরা যেহেতু একত্রে থাকবে, ওদের ৪টাকে মিলে আমি একটা বর্ণ কল্পনা করছি এক্স। আর বাকি ৩টা বর্ণ কি আছে? ও, এ, ই। ওকে? তাহলে এই ৪টা বর্ণ কয়ভাবে বিন্যস্ত হয়? আমি একটু এই কথাটা একটু শর্টকাটে বলতেছি। তোমরা আশা করি বুঝবা। বাকি ৪টা বর্ণ বিন্যস্ত হয় কতভাবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বা ২৪ ভাবে। আবার একইভাবে তোমার হচ্ছে পিএসটিজি, এরা কি নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে? তো এরা নিজেরা বিন্যস্ত হয় ৪টা বর্ণ, ৪টা স্থানে বিন্যস্ত হয় কি 4 ফ্যাক্টোরিয়াল বা ২৪ ভাবে। ২৪ ভাবে। তাহলে মোট বিন্যস্ত সংখ্যা কি হবে? সুতরাং মোট বিন্যস্ত সংখ্যা এই জিনিসটা হবে হচ্ছে ২৪ ইন্টু ২৪। একটু আগে আমরা ২৪ ইন্টু ২৪ মনে হয় করছিলাম, কোথায় যেন ২৪ ইন্টু ২৪, আচ্ছা সরি, এটা তো ১২০ ইন্টু ১২০ করছে। ২৪ ইন্টু ২৪ যদি করি, ক্যালকুলেটরে যদি আমি অন করি, তাহলে ২৪ ইন্টু ২৪ ৫৭৬। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ৬ থেকে ১০ পর্যন্ত এই ৫টা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের কিন্তু আচ্ছা ৯-এর ২ তো আমিই করাই দিছি, ৮-এর ২ও আমি করাই দিছি। তোমাদের একমাত্র এইচডাব্লিউ থাকবে হচ্ছে ৭-এর ২। তো ৭-এর ২ তোমরা ভিডিওটা পাবলিশ হওয়ার প্রথম ২৪ ঘন্টার মধ্যে যারা করতে পারবা, প্রথম ৩ জন, ওকে? প্রথম ৩ জন যদি করো তাহলে প্রত্যেককে আমি ২০ টাকা করে মোবাইলে রিচার্জ দেব, ওকে? এবং নির্ভুল সমাধান করতে হবে এবং অবশ্যই সেটা কমেন্ট বক্সে দিতে হবে, ওকে? তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।